হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, স্ক্রিনও দেখা যাচ্ছে, কিন্তু স্যার তো আমি একা। সে জয়েন করবে হয়তো বাকিরা। আসলে খুব অড টাইমে ক্লাসটা নিচ্ছি তো, এবার জানি না কজন জয়েন করবে, বাট ক্লাসের রেকর্ডিংটা অ্যাভেলেবেল থাকবে ইউটিউবে। তো চাইলে পরে রেকর্ডিংও দেখে নিতে পারিস। ঠিক আছে? আচ্ছা স্যার। তোর কি কলেজ আছে এখন? না না স্যার, আজকে নেই। তাহলে ক্লাসটা করে নে, না হলে পরে আবার নিজেকে সময় করে পড়তে হবে। ক্লাসটা করে নিলে তোকে পরে কম এফোর্ট দিলেও হয়ে যাবে, দেখে নিলে হয়ে যাবে একটু। আজকে কিছু আমাকে একজন কয়েকটা কোশ্চেন পাঠিয়েছিল, 10টার মতো এমসিকিউ, খুব ভালো এমসিকিউ গুলো আমি দেখেছি। তো সেই এমসিকিউ গুলো করাবো। দেন লেজারের যে পার্টটা বাকি ছিল সেটা করাবো। আর আমার কাছে তো প্রিভিয়াস ইয়ারের মানে একটা কোশ্চেন ব্যাংকের মতো আমি আপলোড করেছি, দেখেছিস কি, উইথ অ্যান্সার। লাস্ট ক্লাসটা করেছিলি? এর দিনের ক্লাসটা আফ্রিদি তো করেছিলি মনে হয়, আফ্রিদি? হ্যাঁ স্যার, করেছিলাম। হ্যাঁ, তারপরে ক্লাসের যে নোটটা সেটা আপলোড করেছি, সেটা দেখেছিস? না স্যার, নোটটা দেখা হয়নি, নোটসটা এখনো দেখিনি। ওকে, কোনো ব্যাপার না। নোটসটা দেখবি। নোটসটাতে 2025, 24, 23, ইভেন 2022 মানে 2022 প্রত্যেকটা ইয়ারেরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এর সলিউশন করা আছে, ঠিক আছে? তো সেখান থেকে দেখতে পারিস। আচ্ছা, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে যে কিছু এমসিকিউ আমাকে পাঠিয়েছে একজন, ঠিক আছে? তোদের স্টুডেন্টদের মধ্যে একজন পাঠিয়েছে, বলেছে যে এমসিকিউ গুলোতে সমস্যা হচ্ছে। তো আমি দেখলাম যে প্রত্যেকটা কোশ্চেনই বেশ ভালো কোশ্চেন, মানে যেহেতু নিউমেরিক্যাল টাইপ তো এগুলো সলভ করতে হবে। তো একটা একটা করে করব। 10টা কোশ্চেন আছে, এখানে 5টা, নেক্সট হচ্ছে এখানে 5টা, টোটাল 10টা কোশ্চেন আছে। এই 10টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এই 10টা কোশ্চেন করব। দেন আমরা করব হচ্ছে এই লেজারের চ্যাপ্টারের কিছু করানো বাকি আছে, সেটা করব। আর যদি কারো অন্য কোনো চ্যাপ্টার বা অন্য কোনো টপিকে কোনো কনফিউশন থাকে সেটাও জিজ্ঞেস করতে পারিস। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা কি তোরা দেখতে পাচ্ছিস? কোশ্চেনগুলো কি ভিজিবল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখ, ফার্স্ট কোশ্চেনটা বলেছে এ চার্জ অফ 5 মাইক্রোকুলম। প্রথম কথা হচ্ছে মাইক্রো মানে কি? মাইক্রো মানে কি জানিস? মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6। ঠিক আছে? এই মাইক্রো যে, মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6, ঠিক আছে? এই অ্যামাউন্টের একটা চার্জ ইজ প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি জানি? ইলেকট্রিক ফিল্ডকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? এর একটা চার্জ আছে এত মাইক্রোকুলম্বের, 5 মাইক্রোকুলম্বের, সেটা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেসড আছে। অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলে দিয়েছে 800 নিউটন পার কুলাম, কারণ আমরা জানি ই ইকলস টু F/Q, সেই ফর্মুলা থেকে নিউটন পার কুলাম। তাহলে এটা কি বলেছে? ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। অ্যান্ড মুভস উইথ এ ভেলোসিটি, এখানে ভেলোসিটি মানে ভি বলে দিয়েছে, ভি ইকলস টু এটা 2000 মিটার পার সেকেন্ড, পারপেন্ডিকুলার টু এ ম্যাগনেটিক ফিল্ড। পারপেন্ডিকুলার কেন বলেছে? কারণ তোরা যদি লরেঞ্জ ফোর্সের ফর্মুলাটা দেখিস, লরেঞ্জ ফোর্সের ফর্মুলাটা কেউ বলতে পারবি এফ ইকলস টু কি হয়? লাস্ট ক্লাসে বলেছিলাম। কিউ, স্যার, এফ ইকুয়াল টু কিউ ই প্লাস ভি ক্রস বি। হ্যাঁ, ভি ক্রস বি, এর সাথেও একটা কিউ মাল্টিপ্লাই আছে, ঠিক আছে?
এটাই তো না? তাহলে এই যে ভি ক্রস বি, এই যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট। এটা থেকে কি হয়, এটা থেকে যদি আমরা লিখি তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কিউ ই প্লাস কিউ ভি বি সাইন থিটা। এই সাইন থিটাটা কত ডিগ্রি হবে তার জন্য এখানে এই কথাটা লেখা আছে, পারপেন্ডিকুলার টু এ ম্যাগনেটিক ফিল্ড। এবার বুঝতে পারলি পারপেন্ডিকুলার টু এ ম্যাগনেটিক ফিল্ড এই কথাটা কেন লেখা আছে? কারণ এই থিটাটা এখানটাতে 90 ডিগ্রি, সেইটা বোঝানোর জন্য এখানটাতে পারপেন্ডিকুলার কথাটা লেখা আছে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের প্রত্যেকটা জিনিসেরই ভ্যালু অলরেডি গিভেন, জাস্ট এই ফর্মুলায় যদি আমরা ভ্যালুগুলো পুট করি দেন আমরা কি পেয়ে যাব, দ্য অ্যামাউন্ট অফ ফোর্স। ঠিক আছে, কতটা ফোর্স অ্যাক্ট হচ্ছে। তাহলে জাস্ট এখানটাতে পাশে আমি অঙ্কটা করে দিচ্ছি, 1 নাম্বারটা। তাহলে এফ ইকুয়ালস টু এই ফর্মুলা এক একটা জায়গায় আমি ভ্যালু বসাচ্ছি, কিউ ই প্লাস ভি বি, এটা আমাদের ফর্মুলা। আচ্ছা, কিউর ভ্যালু কত আমাকে কেউ একজন বল। কিউর ভ্যালু হচ্ছে 5 ইন্টু 10⁻⁻6, তাই তো? ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত দেওয়া আছে? ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত দেওয়া আছে? 800, তাই তো? 800 প্লাস ভেলোসিটি কত দেওয়া আছে? 2000। আর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত দেওয়া আছে বলতো? 0.2 টেসলা। আর সাইন 90 ডিগ্রি ভ্যালু কত হয়? সাইন 90 ডিগ্রি ভ্যালু কত হয়? 1 হয়। ভেরি গুড। তাহলে এখানটাতে যদি আমরা 1 পুট করি, তাহলে এই জিনিসটাকে যদি তোরা ক্যালকুলেট করিস তাহলে কত আসছে বলতো আমাকে একটু ক্যালকুলেট করে। এখানে অপশানগুলো দেখে নে, অপশানগুলো এরকম আছে, 6 ইন্টু 10⁻³ নিউটন, 2 ইন্টু 10⁻³ নিউটন, 4 ইন্টু 10⁻³ নিউটন, আবার 80 নিউটনও আছে, 8 ইন্টু 10⁻³ নিউটন। কোনটা আসছে এর মধ্যে? ক্যালকুলেট কর, দেখবি এটা আসবে 6 ইন্টু, সেটা অ্যান্সার। সবার বোঝা গেল ফার্স্ট কোশ্চেনটা? বুঝতে পেরেছিস সবাই? সবার কাছে ক্লিয়ার ফার্স্ট কোশ্চেনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? খুব ভালো কোশ্চেনটা, মানে এইরকম কোশ্চেন আসতেই পারে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2টা কি বলেছে দেখ। ইন অ্যান এক্সপেরিমেন্ট অফ পিও বক্স, পিও বক্স মানে কি বলতো? বলবি তোরা, ঠিক আছে? পিও বক্স, টু রেজিস্ট্যান্স কানেক্টেড ইন সিরিজ, একটা হচ্ছে R1, R1 কত বলেছে? R1 বলেছে 5 ওহম, আর একটা আছে R2, R2টা কত বলেছে? 10 ওহম। এই রেজিস্ট্যান্সগুলো কিসে কানেক্টেড আছে? সিরিজে কানেক্টেড আছে। দেন এক্সপেরিমেন্টাল অবজার্ভ ভ্যালু, এই দুটো সিরিজে কানেক্ট মানে কি? আর ইকুইভ্যালেন্ট কত বেরোবে তাহলে? নর্মাল অ্যাডিশন 15 ওহম হবে আর ইকুইভ্যালেন্ট। বাট এক্সপেরিমেন্টালি ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য ভ্যালু ইজ 14.5 ওহম। আর experimental equals to 14.5 ohm. Now 14.5 ohm is experimental value and theoretically it is 15 ohm. The percentage error in the given by, এবার এটার থেকে পার্সেন্টেজ এরর তোকে ক্যালকুলেট করতে হবে। এবার পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করার ফর্মুলা কি? দারুণ কোশ্চেনগুলো, প্রত্যেকটাই ভালো কোশ্চেন, ঠিক আছে? পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করার ফর্মুলা কি? পার্সেন্টেজ এরর ইকুয়ালস টু মড 15, যেটা আমাদের থিওরিটিক্যাল, মাইনাস 14.5 যেটা আমাদের এক্সপেরিমেন্টাল হয়ে গেল, ডিভাইডেড বাই থিওরিটিক্যাল।
এটা করলে যেটা আসবে সেটাকে যদি তুই 100 দিয়ে মাল্টিপ্লাই করিস তাহলে পরে তুই পার্সেন্টেজ এটা পেয়ে যাবি। তাহলে এটা করলে কত আসছে বলতো? 0.5 ডিভাইডেড বাই 15 ইন্টু 100, তাহলে 3.33%, তাই তো? হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার কি করে করছি আমি অঙ্কগুলো? আচ্ছা, এরারের চ্যাপ্টার তোদের লাস্ট সেমিস্টারে ছিল, কি কি এরার ছিল মনে আছে? অ্যাবসলিউট এরার, মিন অ্যাবসলিউট এরার, তারপরে ফ্র্যাকশনাল বা রিলেটিভ এরার। দেন ওই রিলেটিভ এরারটাকে যদি আমরা জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছিলাম, দেন আমরা কি পাচ্ছিলাম? পার্সেন্টেজ এরার। তো এই পার্সেন্টেজ এরার জিনিসটা শিখে রাখ, এটা অনেক কিছুতে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3টা দেখ তো বুঝতে পারিস কিনা কি বলেছে, যদি এটা এখনো পড়ানো হয়নি, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 3টা আমরা এখন স্কিপ করছি, ঠিক আছে? আমরা কোশ্চেন নাম্বার 4টায় যাচ্ছি। 3টা আমরা আজকেই করব, বাট লেজারটা পড়ানোর পর, ঠিক আছে? লেজারটা পড়বো, এই এখানে লেজারটা এনেছি, লেজারটা পড়বো, দেন আমরা কোশ্চেন নাম্বার 3টা করতে পারবো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4টা কি আছে দেখ, কোশ্চেন নাম্বার 4, এটা একটা জাস্ট ফর্মুলা দিয়ে করলেই হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 4 বলেছে এ সিম্পল মাইক্রোস্কোপ হ্যাজ এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 4 cm. The magnifying power when the final image is formed at the least distance of distinct vision. ঠিক আছে, এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এম, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। এম ইকুয়ালস টু, ফর্মুলাটা সবাই লিখে রাখ, 1 + d/f। এখানটাতে ডিটা কি, এফটা কি? ডিটা বলতে পারবি কি? আচ্ছা স্যার তোরা, লিস্ট ডিস্টেন্স ইয়েস, ভেরি গুড। লিস্ট ডিস্টেন্সের ভ্যালু কত হয়? 25 সেন্টিমিটার। 25 ভেরি গুড, সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। তার থেকে যদি তুই ক্লোজ নিয়ে আসিস তাহলে আমরা কি দেখতে পাই? পাই না, না, ব্লার হয়ে যায়, তাই তো? তাহলে এখানটা যদি ভ্যালুগুলো বসাস, 1 ওপরে কত 25 ডিভাইডেড বাই এফ এর ভ্যালু আমাদের 4 বলে দিয়েছে, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা যেটা পাবো 1 এটা যে করবি দেখবি আসবে 6। 7.25। ভেরি গুড। এখান থেকে এমটা আসবে 7.25, এটা হচ্ছে আনসার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিতে পারে। কোশ্চেন নাম্বার 5টা কি বলেছে? দ্য আয়নাইজেশন পোটেনশিয়াল ফ্রম দ্য সেকেন্ড বোর অরবিট n2 ইজ ইকুয়ালস টু, মানে সেকেন্ড বোর যে অরবিট আছে সেখান থেকে কোনো ইলেকট্রনকে যদি আয়োনাইজড হতে হয় তাহলে তাকে বাইরে থেকে কতখানি এনার্জি নিতে হবে, ঠিক আছে? কি অ্যামাউন্টের এনার্জি সে যদি অ্যাবজর্ব করে, দেন সেটা তার যে সেকেন্ড অরবিট আছে সেখান থেকে বেরিয়ে বাইরে বেরোতে পারবে। এর ফর্মুলাটা কি? এর ফর্মুলাটা আশা করি তোরা সবাই জানিস। ই ইকুয়ালস টু -13.6 ডিভাইডেড বাই n²। এই ফর্মুলাটা সবাই দেখেছিস? এই ফর্মুলাটা কে কে দেখেছিস বলতো? যারা ক্লাস করছিস, 6জনের মতো ক্লাস করছিস, এই ফর্মুলাটা দেখেছিস তোরা কেউ? এই ফর্মুলাটা কিন্তু খুব হ্যাঁ ইম্পর্টেন্ট। স্যার। হ্যাঁ স্যার, দেখেছি দেখেছি। তাহলে এই ফর্মুলার মধ্যে যদি তোরা এন এর ভ্যালু পুট করিস তাহলে পরে তোরা সেকেন্ড বোর অরবিটের পোটেনশিয়াল পেয়ে যাবি। তাহলে এখানে যদি আমরা জাস্ট পুট করব, এন এর ভ্যালু কত? 2। এটা ক্যালকুলেট করলে কত আসে বলতো? এটা আসে, ঠিক আছে?
এবার যদি এটা মড ভ্যালুটা নিস তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল এটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এইটাই যদি সাপোজ ধর বলে দিলাম যে এই এন এর ভ্যালু 1 হয়ে যেত, মানে ফার্স্ট অরবিট থেকে, তখন এখানে 1 বসতো, তাহলে এটার ভ্যালু কত আসতো বলতো? -13.6। বুঝতে পারলি? ফার্স্ট অরবিট থেকে আয়নাইজ হওয়ার জন্য এটা, সেকেন্ড অরবিট থেকে আয়নাইজ হওয়ার জন্য এটা। আচ্ছা, এইবার ধর তোকে বললো একটা কোশ্চেন যে আয়নাইজড হবে না, আয়নাইজড হওয়া ছাড়া আর কি হতে পারে? এক্সাইটেড হতে পারে, তাই তো? এক্সাইট হওয়া মানে কি? লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে পাস হওয়া, তাই তো? এবার ধর তোকে বললো যে ফাইন্ড, আমি এটাকে নিজে কোশ্চেন দিচ্ছি, ফাইন্ড দি এক্সাইটেশন জি required for an electron E2 মানে হচ্ছে N2 তে যাবে, ঠিক আছে? ফ্রম E1 মানে N1 থেকে। কোশ্চেনটা বুঝতে পারলি? তোকে এক্সাইটেশন এনার্জি রিকোয়ার্ড, কতটা এক্সাইটেশন এনার্জি প্রয়োজন ফার্স্ট অরবিট থেকে সেকেন্ড অরবিটে যাওয়ার জন্য। স্যার E2 মাইনাস E1। হ্যাঁ, সেটা করতে হবে। তাহলে করে বলতো কত কত দাঁড়ায় ওটা? E2 - E1 করে দেখতো কত দাঁড়ায়। E2ও জানিস তোরা, E1ও জানিস, পরীক্ষা এটাও দিতে পারে না। ভেরি ইজি, ও যেটা বললো সেটাই। তাহলে আমাকে যেটা করতে হবে E2 - E1। আচ্ছা, E2-র ভ্যালু আমাদের কত? 13.4 মাইনাস E1-এর ভ্যালু কত? 13.6। তাহলে এটা করলে কত আসবে? স্যার -17। না, -17 কোথায়? -10.4। এই অ্যামাউন্টের এনার্জি যদি ও অ্যাবজর্ব করে, দেন ওটা 1 থেকে 2-এ যাবে। আচ্ছা, এই মাইনাস সাইনগুলো কেন দেওয়া হচ্ছে বলতে পারবি কেউ? মাইনাস সাইনগুলো দেওয়ার একটাই কারণ, এটা রিপ্রেজেন্ট করছে যে এই অ্যামাউন্টের এনার্জি ইলেকট্রনটাকে অ্যাবজর্ব করতে হবে, দেন সে 1 নাম্বার অরবিট থেকে জাম্প করে 2 নাম্বার অরবিটে যাবে। বুঝতে পারলি মাইনাস সাইনগুলো কি সিগনিফাই করছে? মাইনাস সাইনগুলো এটাই সিগনিফাই করছে যে ওই অ্যামাউন্টের এনার্জি সেই ইলেকট্রনটা অ্যাবজর্ব করবে। বুঝতে পারলি? তাহলে স্যার হ্যাঁ স্যার ডিস্টেন্স বুঝতে যত বেশি স্যার হবে স্যার বলছি তত ওই এনার্জি তত স্যার কম হবে। আবার বল, কি বললি? স্যার ডিস্টেন্সটা মানে এন এর ভ্যালুটা যত বাড়বে স্যার এনার্জিটা তত কম হবে। না, ডিস্টেন্স যত বাড়বে তত ওর এনার্জি বাড়বে। তোকে আমি দেখ, তোদের মানে এখানে কনসেপ্টটা কি বলতো? কনসেপ্টটা হচ্ছে যে ধর এটা আমাদের নিউক্লিয়াস, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, ঠিক আছে? এখানে নিউক্লিয়াস আছে। এবার ধরে নে এখানে আমাদের ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, এই এই ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটাকে যদি আমাকে এখান থেকে, এই ইলেকট্রনটাকে কি নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করছে তো? এই যে সেকেন্ড অরবিটে ইলেকট্রন এ কে অ্যাট্রাক্ট করছে কত বলতো? কত ফোর্স দিয়ে? 3.4, 3.4 ফোর্স দিয়ে একে অ্যাট্রাক্ট করছে, যেহেতু এ দূরে আছে। এ যেহেতু কাছে আছে, একে কত দিয়ে অ্যাট্রাক্ট করছে? 13.6, ঠিক আছে? এইবার এই ইলেকট্রনটাকে যদি এখান থেকে বেরোতে হয়, তাহলে ওকে বাইরে থেকে কতটা এনার্জি নিতে হবে? -13.6, এই এনার্জিটা নিতে হবে। আচ্ছা, একে যদি বেরোতে হয় তাহলে একে কতটা এনার্জি নিতে হবে? -3.4, এই এনার্জিটা নিতে হবে। আচ্ছা, এইবার এই দুটোর মধ্যে কোন এনার্জিটা বড়? এই এনার্জিটা বড় না এই এনার্জিটা বড়?
এই এনার্জিটা বড় না, -3.4 অলওয়েজ গ্রেটার দেন -13.6। তাহলে এইটা হচ্ছে লোয়ার এনার্জি লেভেল, এটা হচ্ছে হায়ার এনার্জি লেভেল। বুঝতে পারলি টোটাল জিনিসটা এবার? হ্যাঁ স্যার। যে যত বেশি ক্লোজ আছে তাকে তত বেশি অ্যামাউন্টের এনার্জি বাইরে থেকে অ্যাবজর্ব করতে হবে সেই নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন ফোর্স সেটা ছেড়ে বাইরে বেরিয়ে আসার জন্য। ক্লিয়ার? আর কোনো Yes, কনফিউশন sir. কনফিউশন নেই তো এবার? আর কনফিউশন আছে? না দাদা বুঝতে না পেরেছি। স্যার। তাহলে বুঝতে পারলি ট্রানজিশনের টোটাল ব্যাপারটা। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে এবং ভালো, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট মনে রাখবি। আর এই এই যে এনার্জিগুলো এগুলো কিন্তু সব ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ স্যার, আমি ওই ইউনিটের কথাটাই বলছিলাম যে ইউনিট না দিলে তো ভুল হয়ে যাবে। ইউনিট না দিলে তো ভুল হয়েই যাবে। ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এগুলো কিন্তু জুল না, এগুলো ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, ইউনিট দিবি সবাই পরীক্ষায়, ঠিক আছে? ফাঁকায় এরকম লিখে দিবি না। নেক্সট নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা সবাই একবার পড়, কোশ্চেনটা পড়ে দেখ কি বলেছে। কি বলেছে কোশ্চেনটা? কেউ একজন পড়তো জোরে করে। দেখতে পাচ্ছিস কোশ্চেনটা? হ্যালো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। কোশ্চেনটা পড়, কেউ একজন পড়। বলেছে এ সাউন্ড ওয়েভ ট্রাভেলস ফ্রম এয়ার টু ওয়াটার। দেখ এখানে কি চেঞ্জ হচ্ছে বলতো? মিডিয়াম চেঞ্জ হচ্ছে। একটা সাউন্ড ওয়েভ আছে যেটা এয়ার থেকে ওয়াটারে যাচ্ছে। এবার যখন সাউন্ড ওয়েভ এয়ার থেকে ওয়াটারে যাবে তার স্পিড বাড়বে কি কমবে কেউ বলতে পারবি? স্যার কমবে। যখনই তোর সাউন্ড ওয়েভ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তার স্পিড বাড়বে। কারণ তুই যদি নর্মালি কথা বলিস আর তুই কথা বলছে কেউ একজন, তুই সেটা কোনো একটা সলিড কোনো জিনিসের মধ্যে কান লাগিয়ে শুনছিস, তুই বেশি তাড়াতাড়ি শুনতে পাবি। তুই যদি রেড লাইনে কান লাগাস তুই অনেক দূরে ট্রেন থাকলেও জানতে পারবি। বা তুই যদি স্কুলের বেঞ্চ যেটাতে বসতিস সেটা যদি কান লাগাস, কেউ যদি একটা টোকাও দেয় তুই সেটাকে অনেক স্পষ্ট শুনতে পাবি। তাহলে যখনই কোনো একটা মিডিয়ামের ডেনসিটি বাড়বে তার সাথে সাথে সাউন্ড ওয়েভের স্পিড, ইন্টেন্সিটি সবই বাড়বে, ঠিক আছে? প্র্যাকটিক্যালি এটা আমরা জানি। মানে আমি কথা বলছি, তোরা শুনতে পাচ্ছিস, তার মেইন কারণ কিন্তু অ্যাটমসফেয়ার। যদি অ্যাটমসফেয়ার না থাকে তাহলে পরে এখানে কোনো রকম কোনো মিডিয়াম থাকবে না, ভাইব্রেশন প্রোপাগেটই করতে পারবে না। সাউন্ড ওয়েভ ট্রাভেল করার জন্য মিডিয়াম ইজ রিকোয়ার্ড। তার জন্যই তো সূর্যের মধ্যে এত বিস্ফোরণ হচ্ছে, এত কিছু হচ্ছে, আমরা কিছু শুনতে পাই না। কেন শুনতে পাই না? বিকজ পৃথিবী আর সূর্যের মাঝখানে কোনো মিডিয়াম নেই, ফাঁকা। পৃথিবীর অ্যাটমসফিয়ার জাস্ট পৃথিবীর থেকে কয়েকশো কিলোমিটার বা কয়েক হাজার কিলোমিটার অবধি অ্যাভেলেবেল আছে, দেন তারপরে কিন্তু আর কিছু নেই, ফাঁকা। যদি পৃথিবী আর সূর্যের মধ্যে কোনো মিডিয়াম অ্যাভেলেবেল থাকতো দেন এত বেশি সাউন্ড আসতো না সূর্য থেকে, আমরা বাঁচতেই পারতাম না। তাহলে যত মিডিয়ামের ডেন্সিটি বাড়বে তত আমাদের কি বাড়বে? স্পিড বাড়বে, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে দেখ, সাউন্ড ওয়েভ ট্রাভেলস ফ্রম এয়ার টু ওয়াটার, স্পিড চেঞ্জেস ফ্রম 340 মিটার পার সেকেন্ড টু 1500 মিটার পার সেকেন্ড। দ্য ফ্রিকোয়েন্সি রিমেন্স কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি উইল নট চেঞ্জ, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি উইল রিমেন কনস্ট্যান্ট, ফাইন্ড দ্য ওয়েভ লেন্থ। এবার এটার একটা খুব ইজি ফর্মুলা আছে যে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কি হয়? 1/λ। রাইট, ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল টু 1/λ। বাট ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থে একটা ফর্মুলা আছে না? ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা, এই ফর্মুলাটা জানিস? সবাই জানিস এটা, ভেলোসিটি ইকুয়ালস টু হ্যাঁ ফ্রিকোয়েন্সি স্যার, হ্যাঁ স্যার। ইন্টু ল্যামডা। তাহলে এখানে কি দেয়া আছে? এখানে ফ্রিকোয়েন্সি দুটো আলাদা আলাদা দেয়া আছে? না, ফ্রিকোয়েন্সি একটাই দেয়া আছে। ভেলোসিটি দুটো দেয়া আছে?
আর একটা ল্যামডা দেয়া, ল্যামডা একটা দেয়া আছে, দেয়া নেই, ল্যামডাটা জানতে চেয়েছে। তাহলে কি করে বের করবো আমরা? তোরা আমাকে একটা জিনিস বল, সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য ওয়েভলেন্থ ইন এয়ার, এয়ারে বের করতে বলেছে। যদি আমাকে ওয়াটারে বের করতে বলতো আমরা ওটাও বের করতে পারতাম। তাহলে পরে আমরা এখান থেকে কি করব, জাস্ট ল্যামডা ইকলস টু যাব, ল্যামডা ইকলস টু কী হবে, ভেলোসিটি বাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা ভেলোসিটি কত আছে, কার কার বের করতে বলেছে, এয়ারে বের করতে বলেছে, তাহলে এয়ারে ভেলোসিটি লিখবো। এয়ারে ভেলোসিটি কত? 340। 3 × 10⁻⁸ m/s। ওটা লাইটের ভেলোসিটি, এখানে সাউন্ডের কথা হচ্ছে, বুঝতে পারলি? সবাইকে বলছি তোরা অনেক কিছু জানিস, কিন্তু এটা মনে রাখবি যে কোশ্চেন কি বলেছে সেটা সবার আগে আমাকে স্পষ্ট করে পড়তে হবে। কোশ্চেনটা পড়ে দেন অ্যান্সার করবি, তাড়াহুড়ো করে ভুল অ্যান্সার করবি না। কি বললাম বুঝতে পারলি? কোশ্চেনে সাউন্ডের কথা বলেছে, তুই ঠিক বলেছিস, তুই লাইটের স্পিডের কথা বলেছিস, বাট এখানে সাউন্ডের কোশ্চেন। তাহলে 340 ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত আছে, 850। তাহলে এটা যদি তুই ক্যালকুলেট করিস তাহলে পরে তুই যেটা পাবি সেটা ল্যামডা পাবি। কত আসবে বলতো এটা করলে পরে? কত আসবে আমি জানি না তো, ক্যালকুলেট কর কেউ একজন। স্যার 0.4। ব্যাস, তাহলে ওটাই অ্যান্সার, 0.4 ইউনিটটা মিটার হবে। সবাই মনে রাখতে পারবি? এই ফর্মুলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই যে ফর্মুলাটা। কারণ এই যে ভ্যালুগুলো দেওয়া আছে, ভ্যালুগুলো ইট মে ভ্যারি, তাই না? কোশ্চেনে 340-এর জায়গায় ধর 400 বলে দিল, বা ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে দিল, 340টা ফিক্স থাকবে, ধর 850 ফ্রিকোয়েন্সির জায়গায় বলে দিল 1000 হার্জ, দেন তোর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার জন্য ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাবে। তাহলে তোকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফর্মুলাটা, ফর্মুলাটা সবার মনে থাকবে। হ্যাঁ স্যার। 2 নম্বর কোশ্চেনটা দেখ কি বলেছে। বলেছে যে এ 2 কিলোওয়াট, কে ফোন করছে? আচ্ছা, এ 2 কিলোওয়াট, এটা কি লিখেছে বলতো? আমি উচ্চারণই করতে পারছি না, কি লেখা এটা? স্যার ওটা মনে হয় গিজার হবে নাকি? এটা গিজার। গিজার। গিজার, গিজার। 2 কিলোওয়াট গিজার ওয়ার্ক ফর 45 মিনিটস। তাহলে গিজার বুঝতে পারছিস কত কিলোওয়াটের হয়? 2 কিলোওয়াটের যদি 45 মিনিট ধরে ওয়ার্ক করে এভরি ডে ফর 30 days, if electricity cost is 9 rupees per unit, monthly energy consumption will be equal to, তাহলে 2 কিলোওয়াটের একটা গিজার আছে যেটা 45 মিনিট ধরে এভরিডে 30 দিন ধরে কাজ করছে। তাহলে যদি ওর পার ইউনিটের এনার্জি কস্ট 9 রুপিস হয়, দেন মান্থলি কনজামশনের কত টাকা খরচা হবে। আচ্ছা, এই অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। প্রথমে তোকে লিখতে হবে সেটা হচ্ছে পাওয়ার, পাওয়ারটা এখানে কত, পি ইকলস টু, এটা স্যার 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট, ঠিক আছে। দেন অপারেটিং টাইম, অপারেটিং টাইম হচ্ছে 45 মিনিটস। এবার এই সেই 45 মিনিটসটা যদি প্রতিদিন মানে আওয়ার্স পার ডে দেখিস তাহলে কত আওয়ার্স? স্যার 1350 ঘন্টা। না, টাইমটা তোকে স্যার 22 ঘন্টা, স্যার 22.5 ঘন্টা। 22.5 ঘন্টাটা কি করে বলছিস বলতো? স্যার 45কে 30 দিয়ে মাল্টিপ্লাই করে 60 দিয়ে ভাগ। হ্যাঁ, করতে পারিস। তাহলে সেটা তোর কি বেরোলো, টাইম, তাই তো?
টোটাল টাইম বেরোলো। এবার পাওয়ারকে যদি টাইম দিয়ে গুণ করে দিস তাহলে আমরা কি পাবো? টাইম ইকোয়াস টু, তুই কি বললি আমাকে আরেকবার বল, আমি লিখে নিচ্ছি। 45 স্যার 45 মিনিট 45 মিনিট ইন্টু 30 দিন ডিভাইডেড। ডিভাইডেড বাই 60। হ্যাঁ, তাহলে এটাকে করলে এখান থেকে এখানে আসলো 2, তাহলে এটাকে করলে এখানে কত আসবে? 22.5। 22.5টা কি আওয়ার্স হবে না মিনিটস হবে? স্যার হাওয়ার্স। 22. তাহলে এটা হচ্ছে এক মান্থে টোটাল টাইম, তাই তো? আচ্ছা, তাহলে এনার্জি আমি কি করে পাবো? এনার্জি এনার্জি ইকোয়ালস টু হয় পাওয়ার ইনটু টাইম। এটা কি তোরা জানিস? লাস্ট ইয়ার আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়েছিলাম, সেখানে পড়েছিলাম না যে পাওয়ার ইকোয়ালস টু এনার্জি ডিভাইডেড বাই টাইম। তাহলে এনার্জি ইকোয়ালস টু কি হবে? পাওয়ার মাল্টিপ্লাইড বাই টাইম। স্যার 45 বিওটি হবে অ্যান্সার। তাহলে এখানটাতে যদি আমরা বসাই তাহলে কত পাবো আমরা? এটা কত? 22.5। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? 45 ইউনিট। বিওটির ফুল ফর্ম কেউ বলতে পারবে কেউ? স্যার বোর্ড অফ ট্রেড ইউনিট। ভেরি গুড। তাহলে কারো কোনো সমস্যা আছে এই কোশ্চেনটা নিয়ে? জাস্ট এইটুকু মনে রাখবি যে এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম, ঠিক আছে? স্যার যদি স্যার কস্টটা বলতো তাহলে স্যার 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো লাস্টে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। ঠিক আছে, কস্টটা বলে দিলে তখন ওটাতে মনে করতে। কস্টটা জানতে চেয়েছে কি? কস্টটা জানতে চাইনি না। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা দেখতো কি বলেছে। কোশ্চেন নাম্বার 3টা কিন্তু বেশ ভালো কোশ্চেন একটা। বলেছে এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার হ্যাজ ক্যাপাসিটেন্স অফ 150 পিকো ফ্যারাড। পিকো মানে কত? পিকো মানে কেউ জানিস? পিকো মানে 10⁻⁻12, তাই তো? পিকো মানে 10⁻⁻12 তো। এবার না কিছু বল, এই জিনিসগুলো তো ইউনিট কনভার্সন জানতে হবে, কারণ পরীক্ষা এখানে যদিও লাগবে না এই অঙ্কটা করতে, বাট ইউনিট কনভার্সন ইজ এসেনশিয়াল টু সলভ এনি নিউমেরিক্যাল প্রবলেম। কারণ পরবর্তী যখন সেমিস্টারগুলোতে যাবি সেখানে প্রচুর ইউনিট কনভার্সন তোকে করতে হবে, কারণ একটা অঙ্ক দেবে সেখানে যদি 4টা আলাদা আলাদা ডেটা দেয় 4টা আলাদা আলাদা ইউনিটে দিয়ে দেবে, তখন তোকে সবগুলোকে কনভার্ট করে সেম ইউনিটে নিয়ে এসে দেন তোকে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে কোশ্চেন নাম্বার 3, সি ইকুয়ালস টু কি হয়? এপসাইলন আর এপসাইলন নট এ বাই ডি। এটা তো ফর্মুলা আমাদের সি করছে, তাই তো? এবার দেখ এখানে কোনো কিছু ভ্যারি করছে না, ওরা কি ভ্যারি করছে? ডাইলেকট্রিক স্ল্যাব। ডাইলেকট্রিক স্ল্যাব মানে কোন জিনিসটা ভ্যারি করছে বলতো ওরা? এই জিনিসটাকে ভ্যারি করছে। তাহলে তোরা এরকম লিখতে পারিস যে C1 ইকুয়ালস টু কে C2, এরকম লেখা যায় তো? বা C2 ইকুয়ালস টু লেখা যায় C2 ইকুয়ালস টু কে C1। এখান থেকে আমাকে কে বের করতে হবে বা এপসাইলন আর বের করতে হবে। তাহলে কে ইকুয়ালস টু কি হবে? C2 বাই C1। C2 ওরা কত বলেছে? কত ফ্যারাড? পিকো ফ্যারাড, 600 পিকো ফ্যারাড। আর C1 হচ্ছে 150। তাহলে 600 ডিভাইড বাই 150, এটা করলে 4 আসবে, 4। কোশ্চেনটা সলিউশনটা বুঝতে পারলি কেউ? কোশ্চেনটা বুঝতে পেরেছিস কেউ? 3 নম্বর কোশ্চেনটা
আফ্রিদি, স্যার আরেকবার বলে দিন। ভালো করে বলছি শোন। ধর তোর কাছে, ওই তোর শোন না, তোর কাছে একটা ক্যাপাসিটার আছে। হ্যাঁ বল আফ্রিদি, কি বলছিলি বলে না। না না, ওই বলছি ওই মাইকো মাইকো এইসব সম্পর্কে জানতো, ওই পিকো শব্দটা আজকে প্রথম শুনলাম তো, ওই জন্য একটু আনকা লাগবে। হ্যাঁ সে, ওগুলো দেখ, ওগুলো কিছুই না। দেখ, কোনো একটা ইউনিট আছে, তার সাথে তার 10 গুণ, 100 গুণ, 1000 গুণ, বা 10 ভাগ, 100 ভাগ, 1000 ভাগ, এগুলো অনেক কিছু আছে। যেমন তোকে বলছি 1 কিলো মানে 1 কেজি, 1000 কিলো, সেরকম করে কি আছে, এরকম করে অনেক আছে না, 1 মিলিয়ন কিলো, ঠিক আছে, হ্যাঁ গিগা, স্যার, হ্যাঁ। টেরা, এরকম অনেক আছে না। এগুলো মানে কি, জাস্ট ওর 100 টাইমস, 1000 টাইমস, তাই না? তো এই জিনিসগুলো একটু মনে রাখবি, এগুলো একটু দেখে নিবি, ঠিক আছে? যেমন অ্যামস্ট্রং মানে কি, অ্যামস্ট্রং মানে 10⁻⁻10, মাইক্রো মানে 10⁻⁻6, পিকো মানে 10⁻⁻12, ন্যানো মানে 10⁻⁻9, ঠিক আছে, মিলি মানে 10⁻⁻3। এই যে ইউনিট কনভার্সন, এগুলো কিন্তু তোকে জানতে হবে, কারণ অনেক সময় অঙ্কে ডিফারেন্ট ইউনিটে দিয়ে দেবে, তখন কিন্তু তোকে করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা পার্টিকুলারলি যদি তোরা বলিস, আমি তোদের এখানে একটা ছোট্ট ছবি এঁকে বোঝাচ্ছি। ধর তোর এখানে একটা ক্যাপাসিটার আছে এরকম, এই ক্যাপাসিটারটা ক্যাপাসিট্যান্স বলে দিয়েছে 150 পিকোফ্যারাড। সেম এই ক্যাপাসিটারটাই, এর মধ্যে আমি কিছু জিনিস প্লেস করলাম, এই মাঝখানটাতে ডাইইলেকট্রিক। যখন আমি ডাইইলেকট্রিক প্লেস করলাম, তখন এর ক্যাপাসিটেন্স বেড়ে কত হয়ে গেল, 600 পিকোফ্যারাড। তাহলে এই যে বেড়ে গেল, এটা বাড়লো কিসের জন্য, এই এই মিডিয়ামটার জন্য। কত গুণ বাড়লো, 4 গুণ বাড়লো, তাই না? 150 থেকে 600 হয়েছে, 4 গুণ বেড়েছে না? তাহলে এখানটাতে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত, 4 হবে না? বুঝতে পারলি সবাই? ভেরি ইজি। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম, বুঝতে পারলাম। কারণ তুই প্লেটের ডাইমেনশন চেঞ্জ করিসনি, প্লেটের এরিয়াও চেঞ্জ করিসনি, প্লেটের সেপারেশনও চেঞ্জ করিসনি, তুই এক্সট্রা করে চার্জও অ্যাড করিসনি। তাহলে এত কিছু না করাতেও কি করে ওর ক্যাপাসিটেন্স বেড়ে গেল? আমরা ওর মিডিয়ামটাকে চেঞ্জ করে দিয়েছি, মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট চেঞ্জ করে দিয়েছি। বোঝা গেল? হ্যাঁ স্যার। 4 নম্বর কোশ্চেনটা দেখ, কোশ্চেনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই গ্যালভানোমিটার হ্যাজ, আমি এরকম একটা কোশ্চেন করিয়েছিলাম তোদের যখন ক্লাস নিয়েছি, তখন গ্যালভানোমিটারের কোশ্চেন কিন্তু আমি করিয়েছি ক্লাসে। যদি কেউ ক্লাস করে থাকিস দেন সে এরকম কোশ্চেন করেছিস। কি বলেছে, গ্যালভানোমিটার হ্যাজ রেজিস্ট্যান্স অফ 75 ওহম, ফুল স্কেল ডিফ্লেকশন ইকুয়ালস টু 2 মিলি অ্যাম্পিয়ার, ক্যালকুলেট দ্য শান্ট রেজিস্ট্যান্স required to convert it into a 15 ampere. দেখ, 4 নম্বর কোশ্চেনটা করানোর সাথে সাথে আমি একটু গ্যালভানোমিটারের গল্পটা একটু বলে দিই, ঠিক আছে? গল্পটা কি, গল্পটা হচ্ছে এরকম, এই একটা জাংশন আছে, এই ধর আমাদের গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে আমরা কি বলছিলাম, আইজি। আইজি। আচ্ছা, গ্যালভানোমিটারের যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা ক্যাপিটাল জি বলছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা একটা শান্ট কানেক্ট করব। শান্টটা জেনারেলি কি হয়, লো রেজিস্ট্যান্স, এবং শান্ট মানেই প্যারালাল পাথ। এটা হচ্ছে এস, এখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইএস। আর এই যে কারেন্টটা, এটা হচ্ছে ইনকামিং কারেন্ট, যেটা হচ্ছে আই। এই আইটা কত, 15 অ্যাম্পিয়ার বলে দিয়েছে। বুঝতে পারলি, এই আইটা 15 অ্যাম্পিয়ার বলে দিয়েছে। আর কি বলেছে দেখ, জি বলে দিয়েছে। জি কত বলেছে, জি কত বলেছে, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স বলে দিয়েছে তো, 75 ওহম। আমাকে এস বের করতে হবে, এস বলেনি। আচ্ছা, আইজি বলেছে না, আইজি কত বলেছে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে, স্যার 2 অ্যাম্পিয়ার। 2 মিলি অ্যাম্পিয়ার। ভেরি ভেরি ক্রুশিয়াল এই জিনিসটা। অ্যাম্পিয়ার আর মিলি অ্যাম্পিয়ারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মিলি অ্যাম্পিয়ার মানে কত, 2 × 10⁻³ অ্যাম্পিয়ার।
বোঝা গেল? এই অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ারে গন্ডগোল হলে কিন্তু তো শান্টের ভ্যালু অন্য চলে আসবে। আচ্ছা, এবার এখানটাতে এই যে জাংশনটা, এখানটাতে দেখ আই ইকুয়ালস টু আইজি প্লাস আইএস, তাই তো? তাই কি না? তাহলে আইএস হ্যাঁ যদি স্যার। আমরা আইএস যদি আমরা বের করতে চাই, তাহলে আইএস কি করে বেরোবে? স্যার কেভিএল লাগাতে হবে। হুম, তাহলে আই মাইনাস আইজি করতে হবে। আই কত? আই বলে দিয়েছে 15, আইজি বলে দিয়েছে 2 × 10⁻³ তাহলে এটা করলে কত আসবে? করলে একটা কিছু আসবে, সেটা আমি আপাতত লিখছি না, আপাতত এটাই রাখছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আইএস। ঠিক আছে। আচ্ছা, শান্ট রেজিস্ট্যান্সটা কি করে বের করব? এই যে লুপটা আছে, এই লুপের মধ্যে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? কেভিএল। কেভিএল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে লুপের ভোল্টেজ ইকুয়ালস টু কি হয়? 0। তাহলে আই এস ইন্টু এস মাইনাস আইজি ইন্টু জি ইকুয়ালস টু 0, এটা লেখা যায়? এই যে লুপের ভোল্টেজ, হ্যাঁ এই স্যার। একটা ভোল্টেজ ড্রপ, এই একটা ভোল্টেজ ড্রপ, সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইকুয়ালস টু 0, এটা লেখা যায় না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে যদি আমরা সেটা লিখি, তাহলে এখান থেকে আমরা এস ইকুয়ালস টু বের করতে পারবো না? এস ইকুয়ালস টু, তাহলে আই এস ইন্টু এস ইকুয়ালস টু, এটা এই পাশে চলে আসলে কি হবে? আইজি জি, তাই তো? তাহলে এখান থেকে এস ইকুয়ালস টু আমাদের কি বেরোচ্ছে? টু জি ডিভাইডেড বাই আইএস। আচ্ছা, আইএস এর ভ্যালু আমরা জানি, আইএস এর ভ্যালু যদি আমরা এখানে পুট করি, আইজির ভ্যালু পুট করি, জির ভ্যালু পুট করি, তাহলে এস এর ভ্যালু পেয়ে যাবো। আইজির ভ্যালু কত? 2 × 10⁻³ জি এর ভ্যালু কত? কত? 75। আইএস এর ভ্যালু এই যে পেয়েছি, 15 - 2 × 10⁻³ এবার এখানে জাস্ট ক্যালকুলেটরে বসালে দিবি, এস এর ভ্যালু চলে এসছে। স্যার এই প্রুফটা স্যার এক্সামে আছে? এখানে এস এর ভ্যালু কত এসছে বল করে। সবাই বুঝতে পেরেছিস? কারো যদি কোনো সমস্যা থেকে থাকে বল, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক প্রুফ আসতেই পারে। ঠিক আছে, কনভার্সন অফ অ্যামমিটার, গ্যালভানোমিটার টু অ্যামমিটার, গ্যালভানোমিটার টু ভোল্টমিটার, দুটোই ইম্পর্টেন্ট, দুটোই করিয়েছি, পরীক্ষায় যাতে করে আসতে পারিস। আর তোদের গ্রুপে দেখলাম অনেক ছেলে সাপ্লি পেয়েছে নাকি ফার্স্ট সেমিস্টারে? এস এর ভ্যালু কত এসছে বল, জলদি বল, ক্যালকুলেটর নিয়ে বসবি পরের দিন থেকে। জলদি বল। কিরে, কতজন ক্লাস করছিস, এস এর ভ্যালু এটা ক্যালকুলেট করতে পারছিস না? সব লিখে দিলাম তারপরেও। আফ্রিদি, ক্যালকুলেট করেছিস? ক্যালকুলেটরটা খুঁজে পাচ্ছি না। স্যার 7.5। না রে, অত আসবে না। আচ্ছা, ক্যালকুলেটর নেই, সেই জন্য তোদেরকে বলছি ক্যালকুলেটর। 10⁻⁵ হ্যাঁ, 7.5 × 10⁻⁵ অমল সরকার, ক্যালকুলেট করেছিস? বাই সামন্ত, দেবজিৎ, দেবজিৎ তো ভালো ছেলে ছিলিস, দেবজিৎ করেছিস ক্যালকুলেটর, ক্যালকুলেট? তা আমার স্যার ভ্যালুটা অনেক কম আছে স্যার, 0.010 ওরকম আসছে। 0.10ই হবে। ঠিক আছে, 0.10ই হবে। স্যার অপশনটা দেখেন। হ্যাঁ, অপশনটা দেখাচ্ছি। অপশন নাম্বার 3, এটা হবে অ্যান্সার। তোদের কাছে একটা হ্যাঁ কথা স্যার বলি। ওইটাই এসেছে স্যার।
হ্যাঁ, তোদের কাছে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমি জিজ্ঞেস করছি না যে বল অ্যান্সার কত হবে, তারপরে তোরা চুপ করে থাকছিস, এইটা কিন্তু তোদের ক্ষতি। কেন তোদের ক্ষতি? কারণ হচ্ছে যে তুই ভালো পড়াশোনা করলি, কিছু একটা করলি, ভালো রেজাল্ট করলি, এটা কিন্তু ম্যাটার করে না। কারণ ভালো রেজাল্ট তোর মতো আরও কতগুলো কলেজ আছে, সেই কলেজের ছেলে মেয়েরাও করবে। এবার তোদের যেটা কাজ, শুধু ভালো রেজাল্ট করা অবধি তোদের কাজ না, ভালো রেজাল্টের পাশাপাশি তুই যে পড়াশোনা করছিস সেই জিনিসটাকে ডকুমেন্ট করা। মানে তোকে যখন কেউ জিজ্ঞেস করছে, তুই একদম প্রিসাইজ অ্যান্সার দিবি, যাতে সেই টিচার বুঝতে পারে যে তুই শুধু পড়ছিস না, তুই অ্যান্সারও দিতে পারছিস। বুঝতে পারলি? অনেকে পড়াশোনা ভালো করে, চুপচাপ থাকে, নাম্বার পেয়ে যায়, ব্যাস হয়ে যায়, বাট সেটা না। ভিজিবিলিটি বলে একটা জিনিস আছে, ঠিক আছে? যদিও সেটা কলেজে অতটা ইউজ হয় না, বাট মানে যখনই তোরা চাকরির ফিল্ডে বা কর্মসূত্রে আসবি, তখন ভিজিবিলিটি বলে একটা জিনিস আছে। অনেকে দেখবি কোনো সেই কাজ, ইন্টারভিউতে খুব লাগে। হ্যাঁ, কোনো কাজ করে না, কিন্তু সব জায়গায় তাদের দেখা যায়। তো সেই জিনিসটা কিন্তু তাদের কেরিয়ারে প্রচুর এফেক্ট করে। তো কথা বলা আর কথা ভালো কমিউনিকেট করা সব থেকে ইম্পর্টেন্ট। মানে টেকনিক্যাল নলেজ ইজ ইম্পর্টেন্ট, বাট অ্যাপার্ট ফ্রম টেকনিক্যাল নলেজ, কমিউনিকেশন স্কিলস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট। টেকনিক্যাল নলেজের থেকেও কিন্তু কমিউনিকেশন স্কিলস বেশি ইম্পর্টেন্ট। যখন জিজ্ঞেস করব, চেষ্টা করবি কমিউনিকেট করার। ভুল হবে, আস্তে আস্তে পারবি না, কিন্তু একটা সময় গিয়ে পারবি। এখানে তো হিউমিলিয়েশনের কোনো ব্যাপার নেই, অপমানের কোনো ব্যাপার নেই, কারণ সবাই ইকুয়াল লেভেলে, মানে সবাই স্টুডেন্ট তোরা, তাই না? বুঝতে পারলি? তো যখন জিজ্ঞেস করবো, চেষ্টা করবি হ্যাঁ অ্যান্সার দেওয়ার। ভুল ত্রুটি আমার আমার এখনো ভুল হয়, আমার থেকে যারা ধর আরো অনেক বছর থেকে ফিজিক্স পড়ছে তাদেরও ভুল হয়। আমরা সবাই আলটিমেটলি ফিজিক্সের স্টুডেন্ট, আমরা তো আর কোনো কিছু ইনভেন্ট করিনি। আমি জাস্ট তোদের থেকে 2-4 বছর আগে পড়েছি, তোরা 2-4 বছর পরে পড়ছিস, সেটুকুই। এমন কোনো ব্যাপার নেই যে নেই। বলবি। নেক্সট কোশ্চেনটা দেখ, এই কোশ্চেনটা পরীক্ষায় আসবেই ধরে না, ঠিক আছে? এই কোশ্চেনটা না আসলেও এই মানে প্যাটার্নের আসবে। কি বলেছে দেখ, এ প্রোগ্রেসিভ ওয়েভ ইকুয়েশন y ইকুয়ালস টু 2 সাইন উইদিন ব্র্যাকেট 200 পাই টি মাইনাস 4 পাই এক্স, ফাইন্ড ওয়েভ ভেলোসিটি। তো এই কোশ্চেনটা তোরা আমাকে করে বলবি, 5 নম্বর কোশ্চেনটা, দেন আমরা নেক্সট টপিকে যাব। তোদেরকে টাইম দিচ্ছি 3 মিনিট। 3 মিনিট অনেক বেশি সময়, বাট 3 মিনিট দিলাম, এই কোশ্চেনটা করবি, 5 নম্বরটা করে বলবি, ঠিক আছে? মানে চুপ করে বসে থাকবি না, ভুল হোক ঠিক হোক সেটা ম্যাটারই করে না, বাট তুই যে চেষ্টা করছিস সেটা ম্যাটার করে, ঠিক আছে? করলি কেউ? স্যার 50। স্যার ওয়েভ লেন্থটা বার করাটা একটু বলুন। 50 হতে পারে, হ্যাঁ। আমি জানি না এক্স্যাক্টলি কত অ্যান্সার আসবে। আচ্ছা, আমি করে দিচ্ছি।
তোরা আমাকে ইকুয়েশনটা বলবি এক্স্যাক্টলি, আমি দেখতে পাবো না। ইকুয়েশনটা বলতো কি আছে, y ইকুয়ালস টু 200 pi t, 2 sin 200 pi t মাইনাস minus pi x, 2 পাই 4 pi x. 4 পাই এক্স। দেখ এই জায়গাটুকু সবার চেনা, এই পরেরটুকু অতটা চেনা না। তো এবার আমি একটা এর আমার ইকুয়েশন লিখছি, y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এর সাথে কম্পেয়ার করতে হবে। এবার ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2 pi f। 2 পাই এফ, আর কে মানে হচ্ছে 2 পাই বাই 2 pi ল্যামডা। ল্যামডা। এবার কম্পেয়ার কর, তুই পেয়ে যাবি। তাহলে এখান থেকে যদি আমরা এফ ইকোয়াস টু বের করতে যাই, তাহলে 2 পাই এফ ইকোয়াস টু 200 পাই টি, এখানে আর টি থাকবে, টি টি কেটে গেল, পাই পাই কেটে গেল, 2 দিয়ে কাটলে এফ ইকোয়াস টু কত বেরোচ্ছে তাহলে? 100। তাহলে 100 হার্টজ এফ ইকোয়াস টু বেরিয়ে গেল। আচ্ছা এবার যদি হচ্ছে 2 পাই বাই ল্যামডা এক্স ইকোয়াস টু 4 পাই এক্স, এটাই তো। তাহলে এখান থেকে যদি এক্স এক্স কেটে দিই, এটা দিয়ে রেখে কাটলে কত হচ্ছে? 2। তাহলে ল্যামডা ইকোয়াস টু কত বেরোচ্ছে? 1/2 বেরোচ্ছে না ল্যামডা ইকোয়াস টু? হ্যাঁ ল্যামডা পেয়ে গেলাম আমরা, আমরা এফ পেয়ে গেছি। তাহলে ভেলোসিটি ইকোয়াস টু কি হয়? নিউ secant এফ ইন্টু ল্যামডা। নিউটনে এখানে এফ আছে, এফ ইন্টু ল্যামডা। এফ কত? 100। ল্যামডা কত? 1/2। তাহলে এটা করলে কত আসবে? যে 50 বলেছিলি সে ঠিকই বলেছিস, ঠিক আছে। ভি ইকুয়ালস টু, অপশনগুলো সে ভুল আছে। অ্যামপ্লিটিউড বললেও তো, sir option অ্যামপ্লিটিউড বললেও তো বের করা যেত। হ্যাঁ সবই বের করা যাবে। এখানে হয়তো প্রিন্টিং এরর আছে, ঠিক আছে। তাহলে 50 বেরিয়েছিল অনেকেরই, তাহলে বোঝা গেল এইভাবে করতে পারবি এরকম অঙ্ক আসলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জাস্ট তোকে এই জেনারেলাইজ যে ইকুয়েশনটা আছে তার সাথে কম্পেয়ার করতে হবে। আর এটা মনে রাখবি, কে ইকস টু 2 পাই বাই ল্যামডা আর ওমেগা ইকস টু 2 পাই এফ, এটাই এনাফ। আর অ্যাক্সেলারেশন আর ভেলোসিটির ফর্মুলাগুলো যাতে সবার মাথায় থাকে, ঠিক আছে। অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি আছে? ওমেগা, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আর ভেলোসিটির ফর্মুলা? স্যার ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা। না না, ওই ভেলোসিটি না, তুই যেটা বললি। ওটা স্যার ওমেগা ওমেগা রুট তোমার ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার। ভেরি গুড। আচ্ছা এবার তোদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে এই থার্ড সেমের ইলেকট্রিক্যাল, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইআইই, সিএসটি, আইটি, সিএসি, এই সবগুলো ব্রাঞ্চই পড়ানো হয় থার্ড সেম। এবার কিভাবে পড়ানো হয় তোরা অলরেডি জানিস, লাইভ ক্লাস থাকে, সেগুলো রেকর্ডেড ভিডিও অ্যাপে অ্যাভেলেবেল থাকে। অ্যাট এন্ড অফ দ্য সেমিস্টার সাজেশন প্রোভাইড করা হয়, আর লেকচারে পিডিএফ অ্যাপে অ্যাভেলেবেল থাকে। ডেভিড স্যারের নাম্বার, এটাও মনে হয় ডেভিড স্যারের নাম্বার, 1/8 মানে আগস্টের 1 তারিখ থেকে, মানে আপ টু আগস্টের 1 তারিখ পর্যন্ত এই প্রাইসটা থাকবে ফুল কোর্সের, ঠিক আছে। তারপরে জানি না কী হবে। আর ক্লাসও 1 তারিখে স্টার্ট হবে। তো যারা কোর্সটা কিনতে চাস তো কিনে নিস, ঠিক আছে। আর যদি কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারিস। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার আপনি কোন ডিপার্টমেন্টে পড়াবেন? ইলেকট্রিক্যালে? দেখ আমি পার্সোনালি ডিপ্লোমা করেছি ইলেকট্রিক্যালে, দেন তারপরে বিটেক করেছি পাওয়ার ইঞ্জিনিয়ারিং। এবার পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইজ রিলেটেড টু পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। এবার আমি ইলেকট্রিক্যালের সাবজেক্ট পড়াই, ওই ইন্ট্রোডাকশন টু জেনারেশন সিস্টেম বলে একটা সাবজেক্ট আছে, থার্ড সেমে ওটা পড়াই। দেন ফোর্থ সেমে রিনিউয়েবল এনার্জিটা পড়িয়েছি। ফিফথ সেমে ট্র্যাকশন পড়াই।
অ্যান্ড 6 সেমে আর এক দুটো সাবজেক্ট পড়াই। তো এবার এই মোটামুটি পড়াই। এবার মেইনলি ইলেকট্রিক্যালের সাবজেক্টগুলো ডেভিড স্যার দেখে, মেশিনস, পাওয়ার সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স, নেটওয়ার্ক থিওরি, বুঝতে পারলি? আর আমি এতদিন পর্যন্ত তোদের ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স, সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স পড়াতাম, বাট নেক্সট ইয়ার থেকে আর পড়াচ্ছি না, ঠিক আছে? নেক্সট ইয়ার থেকে ওই ইন্ট্রোডাকশন টু জেনারেশন সিস্টেম পড়াবো ইলেকট্রিক্যালদের, আর ট্র্যাকশন আর রিনিউয়েবলটা পড়ানোর ইচ্ছা আছে, এগুলোই পড়াবো। প্রত্যেকটা সেমিস্টারে একটা করে ক্লাস থাকে। আর মেকানিক্যালদের আমি পড়াই না, সিভিল তো আমি নিজেই পড়িনি, ঠিক আছে? একটা সেমিস্টার মেকানিক্যাল পড়িয়েছিলাম, বাট এখন আর পড়াইনি। আমার পাওয়ার ডিপার্টমেন্ট ছিল, তো মেকানিক্যালের মানে যে কোর সাবজেক্টগুলো সেগুলো আমারও পড়া অলরেডি, বুঝতে পারলি? এবার বল তোর কোন ডিপার্টমেন্ট? স্যার আমার তো মেকানিক্যাল, তার মানে আজকের মতো আপনার সঙ্গে যাত্রা ইতি হয়ে গেল। মেকানিক্যাল। তো এবার মেকানিক্যালে এমনি আমি পড়েছি ফ্লুইড, মানে ফ্লুইড তো আমার পড়তে হবে, প্লাস আমি এখন মানে মেকানিক্যাল ডোমেনেই জব করছি, পাওয়ার প্ল্যান্টে। তো ফ্লুইড, থার্মোডাইনামিক্স, হিট ট্রান্সফার, ঠিক আছে, এগুলো আমাকে নিজেকেই এখন ভালো করে আরো পড়তে হচ্ছে, কারণ এগুলো সারাদিন এগুলোতেই কাজ, ঠিক আছে? এই স্যার হচ্ছে একবার লেজারটা স্যার ছোট করে বলে দেবেন স্যার। লেজারটা লেজারটা বলবো। স্যার লেজারটা বলবো তো, ওই জন্যই তো। দেখ লেজারটা কি। লেজারটা হচ্ছে, লেজার ইজ এ অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে হচ্ছে ছোট নাম, ঠিক আছে? এর ফুল ফর্ম আছে। ইট স্ট্যান্ডস ফর লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। লাইট যে আছে, নর্মাল লাইট, নর্মাল লাইটকে আমরা অ্যাম্প্লিফাই করব স্টিমুলেটেড রেডিয়েশনের দ্বারা। এবার কেন অ্যাম্প্লিফাই করব আর কি করব অ্যাকচুয়ালি, তুই যদি নর্মাল বাড়িতে যে বাল্ব আছে সেটাকে দেখিস, সেটার যে লাইট সেটা কিন্তু অতটা হাই ইন্টেন্সিটির না, এবং মোনোক্রোম্যাটিক বলে একটা কথা আছে। মোনোক্রোম্যাটিক মানে কি? মোনোক্রোম্যাটিক মানে একটা এমন লাইট যেটা শুধু একমাত্র ওই কালারের লাইট দিয়েই তৈরি। মানে তুই যদি লাল রঙের লেজার লাইট ইউজ করিস, সেই লাল রঙের লেজার লাইটে কিন্তু লাল রং ছাড়া অন্য আর কোনো কালার পাবি না। বাট তুই যদি তোর বাড়ির ইনক্যান্ডিসেন্ট বাল্ব, যেটা নর্মাল বাল্ব ফিলামেন্টওয়ালা, সেটা নিস, এবার সেটা যদি মানে বিভিন্ন আলাদা আলাদা প্রিজম বা এর মধ্যে দিয়ে পাস করাস, দেখতে পাবি যে সেটা মোনোক্রোম্যাটিক না, তার মধ্যে অনেক কালার মিশে আছে। বাট ইন কেস অফ লেজার লাইট সেটা হচ্ছে মোনোক্রোম্যাটিক হয়, কোহারেন্ট ইন নেচার হয়, এগুলো আমরা দেখবো। এবং হাইলি ডাইরেকশনাল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে লেজারের যে ইউনিক প্রপার্টিস সেগুলো কি? হাইলি কোহারেন্ট, মানে হচ্ছে দ্য লাইট ওয়েভ এমিটেড বাই এ লেজার পজেসেস এ কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ। মানে ওই যে লাইট ওয়েভগুলো আছে তাদের যে ফেজ, মানে ধর এরকম ফেজ আছে, তাহলে একদম সেম ফেজে থাকবে। বাট তুই যদি নর্মাল বাল্ব দেখিস, কোনোটা ধর এরকম ফেজে আছে, আর একটা ধর এরকম ফেজে আছে। কারণ নর্মাল লাইটের মধ্যে কি ভিপ জিওর না অনেকগুলো কালার মিশে থাকে, 7টা রং মিশে থাকে। বাট লেজারের প্রত্যেকটা কালার এরকম সেম ফেজে থাকতে হবে। কি বললাম বুঝতে পারলি? এই সেম ফেজে যে থাকে সেটাকে কি বলে? কোহারেন্ট। লাইট ওয়েভ এমিটেড বাই এ লেজার পোজেস কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ, সেটা হচ্ছে লেজারের ধর্ম, বুঝতে পারলি? কোহারেন্ট মানে সেম ফেজে থাকবে ওভার বোথ টাইম অ্যান্ড স্পেস, মানে ফ্রিকোয়েন্সিও সেম হবে, ওয়েভ লেন্থও সেম হবে, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট সব সেম হবে। তাহলে তার ইন্টেন্সিটি কি হবে? হাই হবে। মোনোক্রোমেটিক মানে লেজার লাইট কনসিস্ট অফ অ্যান এক্সট্রিমলি ন্যারো ব্যান্ড অফ ওয়েভলেন্থ, মানে নিয়ারলি এ সিঙ্গেল ডিসক্রিট ফ্রিকোয়েন্সি অর কালার। তাহলে আমাদের যে লেজার হয় সেটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি বা সিঙ্গেল কালারের হয়। ইফ ইট ইজ রেড দেন সেটা অনলি লাল কালারেরই হবে, অনলি রেড। বা ইফ ইট ইজ ব্লু দেন ইট ইজ অনলি ব্লু, তার মধ্যে কিন্তু অন্য কোনো কালার আমরা দেখতে পাবো না। মেকিং ইট ফার মোর স্পেকটিক্যাল পিওর দেন এনি কনভেনশনাল লাইট সোর্স। যেগুলো কনভেনশনাল লাইট সোর্স লাইক সানলাইট অর বাল্ব, ঠিক আছে, রড লাইট যেগুলোই বলিস, সেগুলো কিন্তু ইটস দ্য মিক্সচার অফ লাইটস, মানে অনেকগুলো কালার মিক্স হয় এইরকম, ঠিক আছে, কোয়ারেন্ট না। হাইলি ডাইরেকশনাল। এবার লেজার লাইট emerges as a highly parallel beam with minimal divergence। এবার ডাইভারজেন্স যে ব্যাপারটা, এবার ডাইভারজেন্স অর অ্যাঙ্গুলার স্প্রেডিং, ঠিক আছে, অ্যালাউইং এ ট্রাভেল ইমেন্স ডিস্টেন্স উইদাউট সিগনিফিকেন্ট লস অফ ইন্টেন্সিটি। ডাইভারজেন্স মানে কি তোরা জানিস?
ডাইভারজেন্স মানে ছড়িয়ে, ওটার মানে জানি না। ডাইভারজেন্স মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া, ঠিক আছে? ডাইভারজেন্স মানে হচ্ছে এই রকম ব্যাপারটা। ধর এটা একটা এরিয়া আছে, এর মধ্যে দিয়ে তুই লেজার লাইট পাঠালি, লেজার লাইট জাস্ট পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে এরকম বেরিয়ে যাবে। বাট তুই যদি টর্চের লাইট পাঠাস, টর্চের লাইটটা এখান থেকে ঢুকবে, এরকম হয়ে যাবে। এই জিনিসটাকে বলে ডাইভার্জ হওয়া, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ বুঝলাম। আর হ্যাঁ এর স্যার। অপোজিট ওয়ার্ড হচ্ছে কনভার্জ। কনভার্জ মানে ধর এরকম ভাবে একটা লেন্স আছে, যার মধ্যে এরকম প্যারালাল লাইট পড়লো, এরকম হয়ে গেল, এটাকে বলে কনভার্জ হওয়া, ঠিক আছে? বাট লেজার কি, ডাইভার্জও না কনভার্জও না, ও কি নিজের পাথ উইথ হাইয়েস্ট এবিলিটি নিয়ে ও ফলো করবে। ও ডাইভার্জও হবে না, কনভার্জও হবে না, ও স্ট্রেট পাথে যাবে উইথ হাই ইন্টেন্সিটি অ্যান্ড স্পিড। লেন্সে যেটা হয় কনভেক্স লেন্স আর হ্যাঁ, ডাইভার্জ কনকেভ কনভার্জ, লেন্স। হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি, লেন্সে যেটা হয়। তাহলে ডাইরেকশনটা কি থাকবে এর? প্যারালাল। এ কিন্তু কখনোই ডাইভার্জ হবে না, ঠিক আছে? এই যে দেখ, মিনিমাল ডাইভারজেন্স। মিনিমাল মানে খুব সামান্য, হলে খুব সামান্য, বাট হয় না জেনারেলি। আর ইন্টেন্সিটি কি হয়? হাই, ব্রাইটনেস হাই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লেজারের, লেজার লাইটের প্রপার্টিস। প্রপার্টিস থেকে কারো কোনো কোশ্চেন আছে? নর্মাল লাইট আর লেজার লাইটের প্রপার্টি বুঝতে পারলি? কোহারেন্ট হয় মানে সেম ফেজে থাকে, মোনোক্রোমেটিক মানে সেম কালারের হয়, হাই ডাইরেকশনাল মানে, হাইলি ডাইরেকশনাল মানে ও ডাইভারজেন্স প্রায় জিরো, এক্সট্রিমলি ইন্টেন্স মানে ইন্টেন্সিটি হাই হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে স্যার। পারলো। এইবার ইন্টারাকশন অফ রেডিয়েশন উইথ ম্যাটার। এইবার তোদের কাছে আমার প্রশ্ন, যে কি করে লেজার লাইটটা প্রডিউস হচ্ছে এটা আমাকে বুঝতে হবে। তোরা প্রথমে আমাকে বল, এই জিনিসটা তোরা জানিস যে ধর আমার একটা নিউক্লিয়াস আছে, তার চারিদিকে একটা ইলেকট্রন মুভ করছে, সেই ইলেকট্রনটাকে বাইরে থেকে এনার্জি নিল, এনার্জি নিয়ে সে লোয়ার এনার্জি লেভেল থেকে জাম্প করে হায়ার এনার্জি লেভেলে গেল। তার মানে সেই যে অ্যাটমটা আছে এখন সেটা এক্সাইটেড স্টেটে আছে। দেন সেই যে ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে আছে, সে কোনো কারণে এনার্জি রিলিজ করে হায়ার এনার্জি লেভেল থেকে যখন লোয়ার এনার্জি লেভেলে আসবে, তখন সে যে এনার্জিটা রিলিজ করবে, সেই রিলিজ হওয়া এনার্জিটা ইন দ্য ফর্ম অফ ফোটনস সে রিলিজ করবে, এবং সেটাই কি অ্যাজ এ আমরা লাইট হিসাবে দেখতে পাবো, স্পেকট্রাম, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার। এইবার যখন সেই রিলিজের যে ব্যাপারটা হচ্ছে, সেই রিলিজ হওয়ার টাইমটাতে যদি আমরা এক্সট্রা সেম ফ্রিকোয়েন্সির লাইট তার সাথে দিতে পারি, ইন্টারফেস করতে পারি সেম ফেজে, তাহলে সেই আইডেন্টিক্যাল ফ্রিকোয়েন্সির আইডেন্টিক্যাল ডাইরেকশন, আইডেন্টিক্যাল পোলারাইজেশনে যদি দিতে পারি, তাহলে সেই লাইটটার ইন্টেন্সিটি বাড়বে কি বাড়বে না? বাড়বে তো। হ্যাঁ স্যার বাড়বে। সেই কথাটাই 3 নাম্বার পয়েন্টে লেখা আছে, বাকি দুটো পয়েন্ট সেম আগেরই। কি বলেছে? স্টিমুলেটেড এমিশন ইফ অ্যান ইনকামিং ফোটন অফ ফেজ এনার্জি, সেম ফেজ এনার্জি, ঠিক আছে, তার সাথে ইন্টারাক্ট করছে উইথ অ্যান অ্যাটম অলরেডি রিলিজিং ইন দ্য এক্সাইটেড স্টেট E2, মানে E2 এক্সাইটেড স্টেটে আছে, সেখান থেকে E1-এ আসছে। যখনই আসবে তার মানে কেউ E2 থেকে E1-এ আসার সময় এনার্জি কী করবে? রিলিজ করবে ইন দ্য ফর্ম অফ ফোটনস। এবার যেই ফোটনগুলো বেরোচ্ছে তার সাথে পারফেক্টলি ইন ফেজ মানে সেম ফেজে, সেম ফ্রিকোয়েন্সি, সেম ডিরেকশন, সেম পোলারাইজেশনে যদি আমরা স্টিমুলেটেড ফোটন সেখানে দিতে পারি, তাহলে দুটো একটা আরেকটার সাথে কি হবে? যোগ হয়ে অ্যাম্পলিফাই হয়ে যাবে না? হ্যাঁ সেই হ্যাঁ স্যার। ঘটনাকে দিস ফাউন্ডেশনাল প্রিন্সিপাল বিহাইন্ড দ্য অপটিক্যাল অ্যাম্পলিফিকেশন, এইভাবে অ্যাম্পলিফাই করে আমরা স্টিমুলেটেড লেজার প্রডিউস করি। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝলাম স্যার। হ্যাঁ এই স্যার। অ্যাম্পলিফিকেশন কথাটা শুনলে যেন ট্রানজিস্টারের কথা মাথায় চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার অ্যাম্পলিফিকেশন মানে কোনো কিছুকে মানে বাড়ানো, ঠিক আছে? বুঝতে পারলি কি করে লেজার প্রডিউস করা হয়? এবার, হ্যাঁ স্যার। এবার এখানটাতে দেখ, এই যে ফার্স্ট এডটা আছে এটা হচ্ছে ইনডিউস অ্যাবজর্পশন, মানে নর্মালি হচ্ছে স্পন্টেনিয়াস। এবার তার সাথে তুই বাইরে থেকে সেম ফ্রিকোয়েন্সি, সেম ফেজ, সেম পোলারাইজেশনে দিয়ে দিলি, তাহলে অ্যাম্পলিফাই হয়ে গেল। অ্যাম্পলিফাই হয়ে আলটিমেটলি আমরা একটা হায়ার ইন্টেন্সিটির লেজার লাইট পেলাম। ইট শুড বি মোনোক্রোম্যাটিক, কোহ্যারেন্ট এবং মিনিমাল ডাইভারজেন্স, সেগুলো কিন্তু ওর প্রপার্টি। এবার দেখ, এবার এই হিলিয়াম আর নিয়ন, এদের একটা কোশ্চেন পরীক্ষায় আসে। কি বলেছে দেখ, দ্য helium neon laser is a premier example of a continuous wave
4 লেভেল গ্যাস লেজার সিস্টেম। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পৃথিবীতে প্রথম লেজার লাইট লাল রঙেরই তৈরি হয়েছিল আমার মনে হয়, ঠিক আছে? এক্স্যাক্টলি আমি হয়তো শিওর নাও হতে পারি, বাট লাল কালারেরই তৈরি হয়েছিল। তো এই লাল কালারের লেজার লাইট এই হিলিয়াম আর নিয়ন দিয়ে তৈরি হয়। কীভাবে? একটা দেখ বলেছে ফার্স্টে অ্যাক্টিভ মিডিয়াম, এ গ্যাস ডিসচার্জ টিউব containing a mixture of roughly 10 parts helium and 1 part neon gas at low pressure, ঠিক আছে? পাম্পিং মেথডটা মানে কি? পাম্পিং মেথড মানে হচ্ছে ডিসি ইলেকট্রিক ডিসচার্জ, হাই ভোল্টেজ ইলেকট্রন কোলাইড উইথ হিলিয়াম অ্যাটম এক্সাইটিং টু দেয়ার লং লাইফ, ঠিক আছে, মেটাস্টেবল স্টেট। মানে এই পাম্পিং মেথডটা হচ্ছে এমন একটা মেথড যখন আমরা কোনো একটা অ্যাটমের লোয়ার এনার্জি লেভেলের ইলেকট্রনগুলোকে ইলেকট্রিক ডিসচার্জ এনার্জি দিয়ে পাম্প করে, পাম্পের কাজ কি হয়? গ্রাউন্ড লেভেলের ওয়াটারকে আমরা কোথায় নিয়ে যাই? ওপরে নিয়ে যাই না? ছাদের, ছাদে। হ্যাঁ স্যার উপরে নিয়ে। এখানেও সেম পাম্পিং মেথডের কাজ, গ্রাউন্ড লেভেলের যে ইলেকট্রনগুলোকে সেগুলোকে পাম্প আপ করে হায়ার এনার্জি লেভেল F2 F3 F4 এগুলোতে নিয়ে যাব। কেন নিয়ে যাব? যাতে সেগুলো একটা টাইম পরে এনার্জি রিলিজ করে লোয়ার এনার্জি লেভেলে আসতে চায়। তাহলে এনার্জি ট্রান্সফার মেকানিজম, এবং যেই স্টেটে নিয়ে যাচ্ছি সেটা স্টেবল স্টেট না, সেই স্টেটটার নাম কি? মেটা স্টেবল স্টেট, ঠিক আছে? দেন কি হচ্ছে এনার্জি ট্রান্সফার মেকানিজম? কি হচ্ছে? এক্সাইটেড হিলিয়াম অ্যাটম সাবসিকুয়েন্টলি কোলাইড ইনইলাস্টিক মানে ইলাস্টিক কোলিশন হচ্ছে না, উইথ গ্রাউন্ড স্টেট নিয়ন অ্যাটমস। এই হিলিয়ামের যে অ্যাটমগুলো সেগুলো হায়ার এনার্জি লেভেলে আছে, সেগুলো কার সাথে কোলাইড করছে? নিয়ন অ্যাটমস, যেগুলো হচ্ছে অলরেডি লোয়ার লেভেলে আছে, বিকজ দেয়ার এনার্জি লেভেল আর ক্লোজলি ম্যাচ। এইবার ব্যাপার হচ্ছে একটা হাই লেভেলের হিলিয়াম ইলেকট্রন আর একটা লো লেভেলের নিয়ন ইলেকট্রন, তাদের এনার্জি লেভেলটা প্রায় সেম হয়। কি বললাম বুঝতে পারলি? নর্মালি হিলিয়ামের যে ইলেকট্রনের এনার্জি লেভেল সেটা কম, বাট হিলিয়ামের ইলেকট্রনের এনার্জি লেভেলটাকে পাম্প আপ করে আমরা গ্রাউন্ড স্টেটে নিয়নের এনার্জি লেভেলে নিয়ে যাচ্ছি। কি বললাম বুঝতে পারলি? নিয়ে যাওয়ার পর তাদের মধ্যে ইনইলাস্টিক কোলিশন হচ্ছে, বিকজ অফ দেয়ার এনার্জি লেভেল ক্লোজলি ম্যাচ, কাইনেটিক এনার্জি ইজ রেজোনেন্স ট্রান্সফার পাম্পিং দ্য নিয়ন অ্যাটম আপ টু দেয়ার করসপন্ডিং এক্সাইটেড স্টেট। এবার যখনই কোলিশন হচ্ছে, দেন আমাদের নিয়নের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো হায়ার লেভেলে যাচ্ছে, এনার্জি লেভেল 4 to 6, thereby achieving a robust population inversion in neon gas. পপুলেশন ইনভার্সন মানে কি বলতো? পপুলেশন ইনভার্সন মানে আগে আমাদের ইলেকট্রনগুলো লোয়ার লেভেলে ছিল, সেগুলোকে আমরা হায়ার লেভেলে নিয়ে গেলাম। আমরা হিলিয়ামের লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে নেওয়ার জন্য কি ইউজ করেছিলাম? ডিসি ডিসচার্জ। বাট নিয়নের জন্য আমরা কি করলাম? হিলিয়ামের যে অ্যাটমগুলো ছিল সেগুলোকে ইউজ করলাম, সেগুলোকে ইউজ করে হিলিয়ামের ইলেকট্রনগুলোকে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে নিয়ে গেলাম। এবার সবার ইলেকট্রনই হায়ার লেভেলে আছে, এবার যখন সেই ইলেকট্রনগুলো এনার্জি রিলিজ করে লোয়ার লেভেলে আসবে, তখন সেখান থেকে কি রিলিজ হবে? সেখান থেকে রিলিজ হবে লেজার লাইট, ঠিক আছে? লেজার আউটপুট। দেখ বলেছে লেজার ট্রানজিশন অকার্স স্ট্রিক্টলি উইদিন দ্য নিয়ন অ্যাটমস। The most dominant visible transition occurs MCQ এর জন্য ইম্পর্টেন্ট 6 to 5, producing the characteristics bright red laser light at wavelength, বলে দিয়েছে wavelength, দেখ কত? 6328 অ্যামস্ট্রং, বা অ্যামস্ট্রং এর পরিবর্তে যদি আমরা ন্যানোমিটার ইউজ করি তাহলে 632.8 ন্যানোমিটার। এটা হচ্ছে ওর ওয়েভলেন্থ লেজারের। এবার লেজার কোথায় ইউজ হয় পড়বি, এটা আমার তেমন বলছি না। ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং, মেডিকেল সিস্টেম, অপটিক্যাল কমিউনিকেশন, ঠিক আছে? অপটিক্যাল কমিউনিকেশনে অপটিক্যাল ফাইবার তো অলরেডি তোরা জানিস, ঠিক আছে? অপটিক্যাল ফাইবারে কয়টা লেয়ার থাকে বলতো? 3টে। তিনটে। হ্যাঁ, একটা প্রোটেক্টিভ লেয়ার আর দুটো কোর আর ক্ল্যাডিং, তাই তো? নেক্সটে আমাদের কোর ক্ল্যাডিং আর ফার জ্যাকেট। হ্যাঁ, তাহলে এই মোটামুটি ওর মধ্যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দিয়ে হয়। ব্যাপারগুলো এগুলো একটু পড়ে নিবি, আমি নোটসটা আপলোড করে দেবো, ঠিক আছে? এবার লেজারের ব্যাপারটা কি বোঝা গেল সবার? আর এই ন্যানো হ্যাঁ সায়েন্সের, স্যার বুঝলাম। ন্যানো সায়েন্সের এখানে ন্যানো মানে হচ্ছে 10⁻⁹ 1 থেকে 100 ন্যানোমিটার স্পেকট্রাম হয়। এবার এই
একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কার্বন ন্যানো টিউব, সিএনটি। সিএনটির কন্ডাক্টিভিটি হাই থাকে, থার্মাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হাই থাকে, এটা 100 টাইমস স্ট্রঙ্গার দেন দ্য প্রিমিয়াম স্টিল হয়, ঠিক আছে। সিএনটি এখন অনেক জায়গায় ইউজ হচ্ছে, কার্বন ন্যানো টেকনোলজি দিয়ে সোলার প্যানেল বানানো হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো এগুলো একটু এখান থেকে এই নোটসটা একটু ভালো করে পড়ে নিবি, ঠিক আছে। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারিস, আদারওয়াইজ আমার যা বলার ছিল বলা হয়ে গেছে। স্যার আর ক্লাস সেমিকন্ডাক্টর করাবেন? থেকে স্যার কোনো নিউমেরিক্যাল আছে না? থেকে বল, কোথা থেকে নিউমেরিক্যাল? সেমিকন্ডাক্টর থেকে স্যার নিউমেরিক্যাল আছে না? এখন অবধি তো আসেনি, বাট আসলেও আসতে পারে, ঠিক আছে। তোর যদি কোনো স্যার বলছি নিউমেরিক্যাল, আবার কি প্রিভিয়াস ইয়ার শর্ট ক্লাস করাবেন নাকি এটাই শেষ? আরেকটা ক্লাস করানোর ইচ্ছে আছে, ঠিক আছে। পরশু দিন করালে করাতে পারি। এক মিনিট, আচ্ছা আর আচ্ছা। ফোন আসছে, এক মিনিট। হ্যালো, বল। কার সাথে যাচ্ছে ও? ঠিক আছে, এলিয়েনদের সাথে দেখ, আমি তুই ঋষি আর কে আছে ওটা। হ্যাঁ ঠিক আছে, ওর সাথে যাবো। আমি তো কোনো প্ল্যান বানাইনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। হুম হুম, হুম। শোন, আমি তোকে ফোন করছি, 10 মিনিট যাবো। হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? স্যার আপনার কাছে স্যার এই লিস্ট গুলো আছে স্যার, কোনটা পিকো 10 টু দি পাওয়ারের, কোনটা স্যার মাইক্রো, কোনটা মিলি, স্যার তাহলে একটু দিয়ে দিতেন। হুম, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি তাহলে, ঠিক আছে। স্যার এটা থেকে মেন কোশ্চেন কি কি আছে? কি লেজারের থেকে? হ্যাঁ। লেজারের থেকে দেখ, লেজারের তো সবই বলে দিলাম। এখান থেকে মেইনলি যেটা পড়বি সেটা হচ্ছে এটা পড়বি, ঠিক আছে। প্রপার্টিসটা ভালো করে পড়বি। দেন এই জিনিসটা পড়বি যে কি করে ওটা জেনারেট হয়, স্টিমুলেশনটা কি করে হয়, ঠিক আছে। বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, লিখতে পারবি নিজের ভাষায়, ঠিক আছে। এখান থেকে এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। কোন ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট? আইডেন্টিক্যাল ফ্রিকোয়েন্সি, আইডেন্টিক্যাল পোলারাইজেশন, ঠিক আছে, আইডেন্টিক্যাল ফেজ। দেন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই যে হিলিয়াম নিয়ন লেজার, এটা ইম্পর্টেন্ট। আর এই ফ্রিকোয়েন্সিটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সরি, এই ওয়েভলেন্থটা, ওয়েভলেন্থ। আর অ্যাপ্লিকেশনগুলো পড়লে বুঝতেই পারবি, ঠিক আছে। একবার একটু রিভিশন দিয়ে নিবি, দেখবি পরীক্ষার সময় লিখতে পারবি। আর একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে পরীক্ষায় কিন্তু লিখে আসবি, ঠিক আছে, ফাঁকা রেখে আসবি না। আচ্ছা, এইবার এই এখানে একটা কোশ্চেন বাকি ছিল, 3 নম্বর কোশ্চেনটা। দেখ, লেজার ওয়েভলেন্থ বলে দিয়েছে, এই ওয়েভলেন্থটা কোন ওয়েভলেন্থটা বলতো? ন্যানোমিটার যেটা ওটা হচ্ছে এটা কোন ওয়েভলেন্থটা? লাস্ট স্টেজ স্যার মডেল। স্যার 5 to 6 বিটুইন। হুম, মানে হচ্ছে এই যে লাল কালারের নিয়নের যে রিলিজ হচ্ছে। আচ্ছা, এবার কোশ্চেনটা কি বলেছে দেখ। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা অন্তত পড়। কোশ্চেনটা বলেছে যে এ লেজার অফ ওয়েভলেন্থ এত, বলে দিয়েছে। ফোটন এনার্জি উইল বি ইকুয়াল টু, এনার্জি জানতে চেয়েছে। এবার ওয়েভলেন্থ আর এনার্জির ফর্মুলা কি আছে, কেউ জানিস? এই ফর্মুলাটা জানিস? ই ইকুয়ালস টু এইচ নিউ, এই ফর্মুলাটা জানিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এইচ এর ভ্যালু কত বলতো? স্যার ওটা প্লাং কনস্ট্যান্ট। হ্যাঁ, ভ্যালু কত? তাহলে জানিস না তাহলে? এ-
এই ফর্মুলাটার জায়গায় আমরা এরকম লিখতে পারি এইচ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, এই ফর্মুলাটা লিখতে পারি। হ্যাঁ স্যার যুক্ত করুন। নিউর জায়গায় সি বাই ল্যামডা লিখলাম। এই দুটোকে মাল্টিপ্লাই করবি এবং সেটাকে ইলেকট্রন ভোল্ট মানে ইভি, ঠিক আছে, ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবি। কনভার্ট করলে এই ফর্মুলাটা পাবি, ঠিক আছে। বইয়ের মধ্যে দেখতে পাবি ই ইকুয়ালস টু অ্যারাউন্ড 1240 বাই ল্যামডা, ঠিক আছে। এই ল্যামডাটা কিন্তু ইন ন্যানোমিটার, এই ফর্মুলাটা দেখতে পাবি, ঠিক আছে। বই খুললে দেখতে পাবি বা ইন্টারনেটও দেখতে পাবি। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, এখান থেকে আমাদের বের করতে হবে এনার্জি। তাহলে ল্যামডা প্রোভাইডেড, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এই ফর্মুলাটা, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা এখান থেকে এসছে, ঠিক আছে। তাহলে এখানে ই ইকুয়ালস টু 1240, এই 1240টা কি করে এসছে বুঝতে পারলি? এইচ এর ভ্যালু আর সি এর ভ্যালু মাল্টিপ্লাই করে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করেছে, দেন এসছে, ঠিক আছে। কি করে হয় এটা দেখবি, কি করে কনভার্সন হচ্ছে। তুই যদি না বুঝতে পারিস হ্যাঁ স্যার হোয়াটসঅ্যাপে দেখুন। বলবি। তাহলে এখানে ল্যামডার ভ্যালু কত বসাতে হবে? 632.8, এটা বসালে এখান থেকে ই এর ভ্যালু পাওয়া যাবে। এর ভ্যালু কত আসবে বলতো? 1.96 ইলেকট্রন ভোল্ট। এখান থেকে এটা এসছে, এটা হচ্ছে answer। স্যার শুধু এই ফর্ম, স্যার এই 1240 বাই ল্যামডা এইটুকুটা মনে রাখলেই তো হবে। হ্যাঁ, মনে রাখতে হবে তো। এবার ধর এখানে ওয়েভলেন্থটা অ্যামস্ট্রং এ বলে দিল, তখন 1240 হবে না, তখন কি হবে? 1240-এর পরে আরেকটা শূন্য হবে, মানে 12,400 হয়ে যাবে। বুঝতে পারলি? মানে এই হ্যাঁ জিনিসটা মনে স্যার। রাখতে হবে, ন্যানোমিটারটা মনে রাখতে হবে। সবার কাছে ক্লিয়ার সব? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেস্ট অফ লাক, ভালো করে সব পড়াশোনা করে পরীক্ষা দিস, ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, রাখছি।